সিনেমার শুরুতে আমরা আকাশ থেকে পড়তে থাকা জ্ঞান হারানো এক ব্যক্তিকে দেখতে পাই। তবে মাটিতে পড়ার আগেই সে তার জ্ঞান ফিরে পায় ও নিজেকে মৃত্যুর মুখ হতে বাঁচায়। তার পতিত হবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ঠিক একইভাবে আরেকজনের আগমন ঘটে। আমরা দেখতে পাই সে কিছুটা আক্রমণাত্মক স্বভাবের। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে আরেকজনের আগমন ঘটে। সেই ব্যক্তি নিজেকে বাঁচাতে অক্ষম ছিল, যার কারণে সে উপর থেকে পড়ে মৃত্যুবরণ করে। আমরা জানতে পারি প্রথমে পড়া সেই ব্যক্তির নাম রইস ও আক্রমণাত্মক সেই লোকটির নাম চুচিলো। হঠাৎ তাদের উপর কেউ মেশিন গান দিয়ে গুলিবর্ষণ করতে শুরু করে। রইস কোনো মতো সেই গুলিগুলো হতে বেঁচে মেশিন গান চালকের কাছে পৌঁছে যায়। সে তাকে গান পয়েন্ট করে ও তাকে গুলিবর্ষণ করতে নিষেধ করে। আমরা জানতে পারি এই ব্যক্তির নাম নিকোলাই। রইস তাকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে পৌঁছেছে। অবিশ্বাস্যভাবে তাদের এখানে আসার গল্প একে অপরের সাথে মিলে যায়। রইস দেখতে পায় তাদের উপরে একজন মহিলা স্নাইপার রাইফেল তাক করে রয়েছে। আমরা জানতে পারি এই মহিলাটির নাম ইজাবেল। সে একজন প্রফেশনাল শুটার। তার এখানে পৌঁছানোর গল্পটাও ঠিক এদের মতোই। ইজাবেল তাদেরকে বলে সে উপর হতে আরও কিছু লোকেদের এখানে পড়তে দেখেছে, তাই তারা সকলেই তাদেরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এখানে আমরা হানজো নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে তাদেরকে অনুসরণ করছে। কিছু দূরে যাবার পর তারা দুজন লোককে দেখতে পায় যারা একে অপরের সাথে লড়াই করছে। তাদেরকে দেখে তারা লড়াই বন্ধ করে। এদের দুইজনের একজনের নাম মোম্বাসা, অন্য আরেকজনের নাম স্ট্যান। তারাও রইসের গ্রুপে যোগদান করে। এরপরে কিছু দূরে যাবার পর তারা একজন লোককে উল্টোভাবে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। আমরা দেখতে পাই রুইস গুলিবর্ষণ করে, যার কারণে তার বাঁধন ছেড়ে যায় ও সে নিচে পতিত হয়। জানা যায় তার নাম এডউইন ও সে পেশাগত দিক থেকে একজন ডাক্তার। তার পরিচয় নেবার পর তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূরে যাবার পর তারা দেখতে পায় হানজো নামক সেই ব্যক্তি অদ্ভুত বিষয়বস্তুর দিকে তাকিয়ে রয়েছে। রোহিত সেখানে উপস্থিত সকলকে বলে যদি তারা এই জঙ্গল থেকে বের হতে চায় সেই রাস্তা বের করার জন্য তাদেরকে জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছাতে হবে। এরপর তারা সকলেই সেই উঁচু স্থান খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূরে যাবার পর তারা একটি উঁচু স্থানে এসে পৌঁছায়। সেখানে আসার পর তারা বুঝতে পারে তারা সকলেই অনেক বড় বিপদের খপ্পরে পড়েছে, আর যে তাদেরকে এখানে পাঠিয়েছে সে তাদের থেকেও বড় শিকারী। কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেবার পর তারা পুনরায় জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারা সেখানে একটি খাঁচা দেখতে পায় যেটি চারপাশ থেকে কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা খাঁচা হতে কাপড় সরিয়ে ফেলে, তবে তারা তেমন কিছু দেখতে পায় না। তাদের মধ্যে একজন লক্ষ্য করে সেখানে সেরকম আরো কিছু খাঁচা রয়েছে। মনে হচ্ছে খাঁচাগুলোকে কেউ আকাশ হতে ফেলেছে। তবে এই কাজগুলো কে করছে তারা এটি জানার জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূরে যাবার পর তাদেরকে কাঁটাযুক্ত ফাঁদের সম্মুখীন হতে হয়। তারা নিজেদেরকে কোনো মতো সেই কাঁটাযুক্ত ফাঁদ হতে বাঁচায়। ইজাবেল তার স্নাইপার রাইফেলের সাহায্যে দূরে থাকা কোনো এক লোককে দেখতে পায়। তারা ভাবতে শুরু করে এই সেই লোক যারা তাদেরকে এই ফাঁদে ফেলেছে। তবে তারা যখন কাছে গিয়ে দেখে তারা সেই লোককে মৃত অবস্থায় পায়। তারা জানতে পারে এই লোকটি সপ্তাহখানিক আগে মারা গিয়েছে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তারা জঙ্গলের এক উঁচু স্থানে এসে পৌঁছায়। তবে তারা সকলেই সেখানে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে আকাশের মধ্যে কিছু গ্রহ নক্ষত্র ভাসছে। তারা এমন দৃশ্য এর আগে কখনোই দেখেনি। তারা সকলেই বুঝতে পারে যে তারা এখন আর পৃথিবীর ভেতরে নেই। তারা সকলেই অন্য কোনো গ্রহে অবস্থান করছে। তারা পুনরায় জঙ্গলের ভেতরে প্রবেশ করে। তবে এবার তাদের উপর হিংস্র কিছু প্রাণী আক্রমণ করে। তারা সেই প্রাণীগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। তারা কোনো মতো সেই প্রাণীগুলো হতে নিজেদেরকে রক্ষা করে। রইস বুঝে যায় যে তাদেরকে কেউ শিকার করতে চাচ্ছে, আর সেই এই প্রাণীগুলোকে তাদের কাছে পাঠিয়েছে। তারা লক্ষ্য করে যে তাদের একজন সঙ্গী হারিয়ে গিয়েছে। কিছু দূরে তারা চুচিলোর আওয়াজ শুনতে পায়। তারা গিয়ে দেখতে পায় চুচিলো আহত অবস্থায় পড়ে রয়েছে। ইজাবেল তার সাহায্য করতে চায়, তবে রইস তাকে নিষেধ করে। রইস বলে যে এটি কোনো ফাঁদ হতে পারে। তাই রইস একটি পাথর উঠিয়ে সেখানে নিক্ষেপ করে। পাথরটি সেখানে পড়া মাত্রই সেই জায়গাটি তরিতাহত হয়ে ওঠে। তারা নিশ্চিত হয় যে এটি সেই শিকারীর বানানো ফাঁদ। রইস বলে তাদেরকে চুচিলোকে ছাড়াই এখান থেকে এগিয়ে যেতে হবে। তবে ইজাবেল ছটপট করতে থাকা চুচিলোর কষ্ট সহ্য করতে পারে না, যার কারণে সে তাকে গুলি করে তার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তবে আমরা দেখতে পাই এক অদ্ভুত প্রাণী তাদের উপর নজর রাখছে। রইস তাদের সকলকে বলে যদি তারা পালিয়ে যাবার চেষ্টা করে তাহলে তারা নির্ঘাত মারা যাবে। তাই সবার প্রথমে তাদেরকে সেই প্রাণীটিকে হত্যা করতে হবে। কিছু দূরে গিয়ে তারা বুঝতে পায় এই প্ল্যানেটের মধ্যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের ভয়ানকভাবে শিকার করা হয়। তারা সেখানে জানতে পারে শিকার হওয়া ব্যক্তিকে শিকারীরা উল্টো করে ঝুলিয়ে রাখে। তারা সেখানে প্রেডিটরকে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। তারা তাকে চেক করতে গেলে সেটি হঠাৎ
জেগে ওঠে। তারা সেখান থেকে পালাবার চেষ্টা করে। তবে অন্য আরেকটি প্রেডিডেটর পেছন দিক থেকে এসে তাদের এক সদস্যকে মেরে ফেলে। রোহিত সেই অদৃশ্য প্রাণীটির ওপর গুলিবর্ষণ করতে শুরু করে আর সেখানে উপস্থিত সকলকেই পালিয়ে যেতে বলে। আমরা দেখতে পাই তারা পালাতে ঝর্ণা হতে নদীতে পড়ে যায়। তবে একটি উড়ন্ত ড্রোন তাদের লোকেশন ডিটেক্ট করে সেই অদৃশ্য প্রাণীর কাছে চলে আসে। এখানে আমরা সেই অদৃশ্য প্রাণীগুলোকে দেখতে পাই, যেগুলোর সংখ্যায় 1-এর অধিক। অপরদিকে রোহিত ও তার দলের লোকেরা নিরাপদ স্থানে পৌঁছায়। রোহিত ও তার টিমের লোকেরা অদৃশ্য সেই প্রাণীগুলোকে মারার পরিকল্পনা করে। তারা তাদের টিমের এক লোককে ফাঁদ হিসেবে পাঠায়, যার পিছনে প্রেডিডেটর দৌড়াতে শুরু করে। এরই সুযোগ নিয়ে তারা স্নাইপার রাইফেলের সাহায্যে প্রাণীটির উপর গুলি চালায়। সেই প্রাণীটি মারা যায়। কাছে এসে তারা জানতে পারে যে প্রাণীটিকে তারা হত্যা করেছে এটি কোনো প্রেডিডেটর নয়। তবে এখানে ইজাবেল জানতে পারে সে যে গুলিটি চালিয়েছিল সেটি তো আসলে গাছে লেগেছে, তাহলে সেই প্রাণীটিকে হত্যাকে করলো। ঠিক সেই মুহূর্তে রইসের পেছন থেকে একজন বন্দুক তাক করে বেরিয়ে আসে। সে দেখতে কিছুটা অদৃশ্য প্রাণীগুলোর মতো, তবে যখন সে তার মুখোশ খুলে ফেলে আমরা দেখতে পাই সে তাদের মতোই একজন মানুষ। আমরা এটিও জানতে পারি যে সে একটি অদৃশ্য প্রাণীকে হত্যা করতে সফল হয়েছে। এই লোকটির নাম নোল্যান্ড তাদেরকে তার পিছু করতে বলে, কারণ সে সেই অদৃশ্য প্রাণীদের সম্পর্কে যথেষ্ট জানে। সে তাদেরকে একটি পুরাতন জাহাজের ভেতরে নিয়ে আসে। জানা যায় সেও একজন সৈনিক ছিল, তবে দীর্ঘদিন ধরে সে এখানে বন্দী অবস্থায় রয়েছে। রইস ও তার সাথীরা জানতে পারে অদৃশ্য সেই প্রাণীগুলোর এক বিশাল শিপ রয়েছে। সে শিপটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তার সাথে সেখানে অত্যাচারিত হওয়া দুর্বল কিছু অদৃশ্য প্রাণীদের সাথে কথা বলতে চায়। তারা তাদেরকে সেখান থেকে মুক্ত করবে ও তার বিনিময়ে পৃথিবীতে যাবার রাস্তা কোথায় রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিষাক্ত গ্যাস ভর্তি হতে শুরু করে। জানা যায় এই কাজটি নোল্যান্ড করেছে। সে তাদেরকে অসচেতন করার পর তাদের খাদ্য লুট করার চেষ্টায় রয়েছে। তবে রইস তার অস্ত্রের সাহায্যে গুলি নিক্ষেপ করে, যার আওয়াজ শুনতে পেয়ে অদৃশ্য প্রাণী সেখানে চলে আসে আর নোল্যান্ডকে রেজারের সাহায্যে মেরে ফেলে। এরই সুযোগে সেখানে উপস্থিত বাকি সদস্যরা পালাতে শুরু করে। তবে আমরা দেখতে পাই অদৃশ্য প্রাণীটি ডাক্তারকে ধরে ফেলে। নিকোলাই তাকে বাঁচাবার জন্য সেখানে চলে আসে। সুযোগ পেয়ে ডাক্তার পালিয়ে যায়। নিকোলাই নিজের জীবন উৎসর্গ করে সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়। সময় মতো তারা সকলেই সেই জাহাজ হতে বেরিয়ে পড়ে ও বোমা বিস্ফোরণ হতে বেঁচে যায়। পালাতে তাদের সন্ধান আরও একটি প্রেডিডেটর পেয়ে যায়। হ্যানজো নামক টিমের এক সদস্য তাকে থামাবার চেষ্টা করে। আমরা দেখতে পাই হ্যানজো নামক সেই ব্যক্তি প্রেডিডেটরের সাথে অনেক ভয়ানক যুদ্ধ শুরু করে। যুদ্ধে তার মৃত্যু ঘটলেও সেও প্রেডিডেটরকে মারতে সক্ষম হয়। অপরদিকে পালাতে রইসের টিমের একজনের পা একটি ফাঁদের মধ্যে আটকা পড়ে, যার কারণে তার সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে যায়। রইস তাকে ছেড়ে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ইজাবেল তাকে ছেড়ে যেতে চায় না, যার কারণে আমরা দেখতে পাই রইস একাই সেখান থেকে চলে যায়। রইস সেখানে এসে পৌঁছায় যেখানে আহত প্রেডিডেটরকে বেঁধে রাখা হয়েছে। রইস তাকে মুক্ত করতে চায়, তবে তার পরিবর্তে আহত অবস্থায় থাকা প্রেডিডেটরকে রইসকে এটা বলতে হবে যে সে কিভাবে পৃথিবীতে পুনরায় যেতে পারবে। চুক্তিতে প্রাণীটি রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই রইস তাকে তার বাঁধন হতে মুক্ত করে দেয়। আমরা দেখতে পাই আজাদ হবার পর প্রেডিডেটর তার কথা অনুযায়ী একটি ইউএফওকে পৃথিবীর উদ্দেশ্যে যাবার জন্য রেডি করে। অপরদিকে অন্য আরেকটি প্রেডিডেটর রইসের আহত অবস্থায় পড়ে থাকা সেই দুজন বন্ধুকে সেই জায়গায় ধরে নিয়ে আসে, আর এই জায়গায় দুজন প্রেডিডেটরের যুদ্ধ শুরু হয়ে যায়, যার সুযোগ নিয়ে রইস ইউএফওর দিকে ছুটে যেতে শুরু করে। আমরা দেখতে পাই বেঁধে রাখা সেই প্রেডিডেটর লড়াইয়ে হেরে যায়। এরপর সেই প্রেডিডেটর রইসের অবস্থান করা ইউএফওটিকেও ধ্বংস করে দেয়। এরপরে দৃশ্যে আমরা ইজাবেল ও অ্যাডউইনকে দেখতে পাই, যারা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাই অ্যাডউইন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তবে এখানে আমরা দেখতে পাই অ্যাডউইন একটি বিষাক্ত চাকুর সাহায্যে ইজাবেলকে আঘাত করে, যার কারণে ইজাবেলের শরীর প্যারালাইজড হয়ে যায়। আমরা এটাও জানতে পারি যে অ্যাডউইন একজন পেশাদার হত্যাকারী, যে কিনা এখন প্রেডিডেটরদের সাহায্য করতে চায়। তবে অবিশ্বাস্যভাবে সেখানে রইস চলে আসে। আমরা জানতে পারি সে মারা যায়নি, সে তাদের দুজনকেই গর্ত থেকে বের করে নিয়ে আসে। প্যারালাইজড হয়ে যাবার কারণে ইজাবেল কোনো কিছুই বলতে পারে না। এর সুযোগ নিয়ে অ্যাডউইন পেছন থেকে রইসকে হত্যা করার চেষ্টা করে, তবে সে এই কাজে বিফল হয় ও রইস তাকে মেরে ফেলে। এরপর সে প্রেডিডেটরকে মারার জন্য ফাঁদ তৈরি করতে শুরু করে। রইস অ্যাডউইনের শরীরের মধ্যে কতগুলো গ্রেনেড বেঁধে চলে যায়।
প্রেডিডেটর যখন সেখানে চলে আসে তখন বোমা বিস্ফোরণ ঘটে, যার কারণে সে যথেষ্ট আহত হয়ে পড়ে। রইস সমস্ত শরীরে কাদা মেখে তাকে মারতে শুরু করে। কাদা মাখার কারণে প্রেডিডেটর তাকে দেখতে পায় না, তবে সে রইসের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছে, যেই আওয়াজকে অনুসরণ করে সে তার উপর আক্রমণ করে। সে রইসকে মারতে মারতে আত্মরা করে ফেলে। প্রেডিডেটর তাকে মেরে ফেলবে ঠিক সেই মুহূর্তে ইজাবেল তার স্নাইপার রাইফেলের সাহায্যে প্রেডিডেটরের ওপরে গুলি চালায়। এরই সুযোগ নিয়ে রইস একটি ধারালো অস্ত্রের সাহায্যে প্রেডিডেটরটিকে মেরে ফেলে। ভয়ানক রাত পেরিয়ে একটি সুন্দর দিনের শুরু হয়। আমরা দুজন বেঁচে যাওয়া সার্ভাইভার্সদেরকে দেখতে পাই, তবে তারা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ হতে আবার প্রাসট দিয়ে কিছু লোক এই জঙ্গলের বুকে নামছে। তারা দুজন বুঝে যায় মৃত্যুর খেলা পুনরায় শুরু হয়ে গিয়েছে, তাই তারাও এখান থেকে দ্রুত বের হবার রাস্তা খুঁজতে শুরু করে। আর সিনেমাটি এই দৃশ্য দেখানোর মধ্য দিয়েই শেষ হয়ে যায়। সকলকে সিনেমাটির এক্সপ্লেনেশন শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।